বাড়ছে অনুপ্রবেশ বিভিন্ন জায়গায়, শুধুমাত্র এই বাংলায় নয়, বাংলা পেরিয়ে বিভিন্ন রাজ্যে এদেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। আর ঠিক সে বিষয় নিয়ে একের পর এক তাপ উত্তেজনা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ঠিক যেমন ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক তেমনভাবেই সরকারের কাছেও এটা যথেষ্ট বড় থ্রেট। এই তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তার শপথ বাক্য পাঠ করছেন, ঠিক সে সময় সরাসরি বললেন দক্ষিণ আমেরিকার কথা। সেখানেও নাকি অনুপ্রবেশকে ঘিরে চিন্তা শুরু হয়েছে। আর সেখানে সরাসরি ডোনাল্ড ট্রাম্প বলে বসলেন যে অনুপ্রবেশকারীদের যত তাড়াতাড়ি সম্ভব যেখান থেকে তারা এসছেন আবার সেখানে ফিরিয়ে দিতে হবে এবং ফিরিয়ে দেবেন। প্যারালালি এখন যদি আলোচনা প্রসঙ্গে আসা যায় তাহলে আপনারা জানো অলরেডি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেই কাজ শুরু হয়ে গেছে। এবার যদি বলি বাংলাদেশের কথা, তার কারণ আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া যাই বলুন না কেন, অন্ততপক্ষে প্রত্যেকটি রাষ্ট্রের নির্দিষ্ট বাতাবরণ থাকে। আর ঠিক সেই নির্দিষ্ট বাতাবরণের ক্ষেত্রে যদি কোনো কারণে অন্য দেশের কোনো সাধারণ নাগরিকও কোনো রকম পাসপোর্ট, কোনো নথি তথ্য ছাড়া এদেশে প্রবেশ করে, অন্য দেশে প্রবেশ করে, তাহলে সেখানে প্রশ্ন ওঠে এবং তাদের ডেজিগনেশন একটিই হয়, অনুপ্রবেশকারী। আর ঠিক সেই অনুপ্রবেশকারীদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, যেমন ঠিক তেমনই সাধারণ মানুষের মধ্যে অস্বস্তিও। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজ আলোচনার মূল বিষয় অনুপ্রবেশকারী। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনা। দেখুন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশ ভারতের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে অস্থিরতার পর থেকে সীমান্তে আরও করা হয়েছে বিএসএফ, কার্যত মাছি গলার উপায় নেই। কিন্তু তবুও কড়া প্রহরা এড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ মিলেছে দেশ জুড়ে। পরিস্থিতি এমনই যে 2 দশক আগে বাংলাদেশ সেল তৈরি করেছিল দিল্লি পুলিশ। এবার সেই বিভাগই সক্রিয় করতে হয়েছে রাজধানীর পুলিশকে। বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীতে ইতিমধ্যেই দিল্লি পুলিশের একাধিক অভিযানে ধরা পড়েছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। তাদের সকলেই বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন এই দেশে। এমনকি গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে পাওয়া গিয়েছে বাংলার যোগও। অভিযোগ, ভুয়ো আইডি কার্ডে মিলেছে পশ্চিমবঙ্গের ঠিকানা। ये एक नहीं है, लगभग 10,000 जाते वहाँ तक। ये आप खुद देखिए, ये मुर्शिदाबाद बता के, और ये आधार कार्ड इनका कहाँ का है, दिल्ली का है, ठीक है। और रह कहाँ रहे हैं, लौनी। वोटर कार्ड कहाँ का, दिल्ली का। राशन कार्ड दिल्ली का, रह कहाँ रहे हैं, लौनी। और मैं बार बार कह चुका हूं अधिकारियों को ये हालात, और ये मैं बार बार कह रहा हूं कि यहाँ अकेले इसी एरिया में 10,000 से ज़्यादा घुसपैठिया रह रहा है। दिल्ली में अब अभियान चला है, सारे इधर आ जाएंगे, पुलिस को कोई परवाह नहीं है। और ये देश की सुरक्षा के साथ खतरा है। आधार कार्ड देखिए, टोटली फर्जी है। आधार कार्ड दिल्ली का, राशन कार्ड दिल्ली का, रह रहे लौनी में। बंगाल के आधार कार्ड, पश्चिमी बंगाल के आधार कार्ड फर्जी। অন্যদিকে বাংলাদেশ জুড়ে পরিস্থিতি অশান্ত হওয়ার পর ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সাইফ আলী খানকে ছুরিকাঘাত করার ঘটনায় গ্রেপ্তার হয় এক বাংলাদেশি শরীফুল ইসলাম শেহজাদ। জানা গেছে বেআইনি পথে মেঘালয় দিয়ে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করে মুম্বাইতে এসে ঘাঁটি গাড়ে শরীফুল। এখানেও বহু শরীফুল বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে মুম্বাইতে বসবাস করে বলে অভিযোগ বহু বছরের। এই আবহে গত 1 মাসের মধ্যেই নাকি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে 40 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। आरोपी है वो बांग्लादेशी पाया गया है। वो कोई भी हो, किसी को भी नहीं छोड़ेंगे हम, क्योंकि ये मुंबई सुरक्षित रखना, महाराष्ट्र सुरक्षित रखना हमारी सरकार की जिम्मेदारी है। দেশ জুড়ে চলা অবৈধ অনুপ্রবেশের ঘটনায় অভিযোগের তীরে বিভিন্ন রাজ্যের প্রাক্তন অথবা বর্তমান শাসক দল আছে, রাজনৈতিক চাপানুতোরও। এবার বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাটের নিশানায় কেন্দ্রের সরকার।
सुप्रीम कोर्ट में जो पिटिशन चल रहा है उसमें सेंट्रल गवर्नमेंट ने एफिडेविट दिया कि हमें पता ही नहीं है कि कितने इलीगल माइग्रेंट्स हैं। तो ये लाखों की जो तादाद है और इस प्रकार का प्रचार करना सेंट्रल गवर्नमेंट की जो आंकड़े और सेंट्रल गवर्नमेंट की जो जिम्मेदारी है इसमें, आखिर बॉर्डर की जिम्मेदारी किसकी है? सेंट्रल गवर्नमेंट की है। বিরোধীরা কেন্দ্রের সরকারকে দুষলেও কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি বারংবার বাংলাদেশি অনুপ্রবেশের জন্য পাল্টা দায়ী করেছে অবিজেপি রাজ্যগুলির শাসক দলের দুর্নীতিকে। দিল্লি নির্বাচনের আগে এবার আরও একবার বাংলাদেশি অনুপ্রবেশের জন্য বিজেপি রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদীর নিশানায় আপ সরকার। इंडी गठबंधन को एक नया साथी मिल गया है। आज एआईयूडीएफ के नेता मौलाना बदरुद्दीन अजमल ने यह कहा है कि दिल्ली की जनता सेकुलर आपको वोट दे, जिसके साथ अखिलेश यादव जी खड़े हैं कि मौलाना बदरुद्दीन अजमल की पार्टी एआईयूडीएफ बांग्लादेशी घुसपैठियों की समर्थक पार्टी मानी जाती है। এই রাজনৈতিক চাপানুতুরে একটা জিনিস স্পষ্ট যে দেশ জুড়ে রয়েছে অবৈধ অনুপ্রবেশ, বিপন্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। দায় কি এড়াতে পারে কেউ? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আচ্ছা বলুন তো, আধার কার্ড ফেক, ভোটার কার্ড ফেক, প্যান কার্ড ফেক, সবই তো ফেক। তাহলে রিয়েলটা কোনটা, আসল কোনটা? এখন তো মনে হচ্ছে যারা যারা এই দেশে বিভিন্ন সময় এসছেন তাদের প্রত্যেকের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড চেক করলে পরে অনেকেরই ধরা পড়বে যে তাদের হয়তো আধার কার্ড প্রপার নেই, প্যান কার্ড প্রপার নেই এবং ভোটার কার্ড প্রপার নেই। এবার আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, খুব সহজ, সাদা সরল প্রশ্ন। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হয়। তার কারণ এ পর্যায়ে যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে অন্তত এটা ক্লিয়ার যে কোনো এক জায়গায় নিরাপত্তা ব্রিজ হচ্ছে, সিকিউরিটি ব্রিজ হচ্ছে। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটাতেই যে এতদিন পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব হলো, সরকার কি করলো? না, আমি বলছি রাজ্য সরকার শুধু নয়, কেন্দ্র সরকার, সবেতেই বিভিন্ন স্টেপের মাধ্যমেই তো এই প্রসেসগুলো হয়। আমি নিশ্চয়ই হঠাৎ করে অন্য দেশে গিয়ে এখন চাইলাম প্যান কার্ড বানিয়ে নিতে পারবো না, আধার কার্ড বানিয়ে নিতে পারবো না, ভোটার কার্ড বানিয়ে নিতে পারবো না। তা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। তাহলে ভারতবর্ষে এত সহজে পাচ্ছেন কি করে তারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড? প্রশ্ন তো উঠবে। আর ঠিক সে প্রশ্ন নিয়েই আজ যাবো, আগামী 1 ঘন্টা জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনারা ভাবুন তো, আপনাদের আশপাশে এরকম কোনো ব্যক্তিত্ব নেই তো যাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দেখতে রাইট কিন্তু নেপথ্যে অনেক গণ্ডগোল? জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যারা যারা ইতিমধ্যে জুড়ে গিয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবার আগে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আকবর আলী, আপ মুখপাত্র, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথম প্রশ্নটাই রাখবো আলীবাবুর কাছে। আলীবাবু, আমার এত কিছু বোঝার দরকার নেই যে কে কোথায় কি করছে। আমার সরাসরি প্রশ্ন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ফেক হচ্ছে, সরকার জানতেই পারছে না? আলীবাবু, দেখুন, এই কথা আমরা বারবার করে বলে এসেছি যে রাজ্য সরকার মানে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে সরকারে নেই সেই সমস্ত রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি যে শাসক দল তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, যারা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী, তাদেরকে এরা এখানে জামাই আদরে রেখে তাদেরকে ভোটের কার্ড বানিয়ে দিয়ে পরবর্তীতে ভোটের কার্ড দেখিয়ে আধার কার্ড বানানো হয়, আবার আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে প্যান কার্ড বানানো হয়, পাসপোর্ট বানানো হয়। এইভাবে ভোটে তাদেরকে কাজে লাগবার জন্য বিভিন্ন সময় তাদেরকে নাগরিকত্ব দিয়ে আর তাদেরকে এখানে ভোটের ফ্যাসিলিটি তারা নিচ্ছে। এটা আমরা বারবার বলে এসছি, আমরা দেখে এসছি। একইভাবে এই সমস্ত অনুপ্রবেশকারীরা কলকাতায় কিছুদিন থাকার পর বা বাংলায় কিছুদিন থাকার পর এখান থেকে আবার তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে গিয়ে তারা যে উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসছে সেই উদ্দেশ্য সেখানে তারা সফল করছে। কেন? আমরা দেখেছি অনুপ্রবেশকারীরা তারা আজকে বাংলাদেশে তারা খুব সঙ্গত কারণে নয়, তারা একটা বিশেষ মিশন নিয়ে
মিশন নিয়ে, যেমন ভারতকে দারুল ইসলামে পরিণত করতে হবে এরকম একটা মানসিকতা নিয়ে তারা ওই দেশ থেকে এই দেশে এসে ভারতবর্ষের জনসংখ্যার ভারসাম্য ঘটিয়ে আজকে ভারতবর্ষের মধ্যে তারা অনৈতিক পদ্ধতিতে চলছে, তারা বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে। এই কথা আমরা আজকে বলছি তা নয়। 1980 সালে যখন বিজেপি পার্টি তৈরি হয় তখন আমাদের নেতা পশ্চিমবঙ্গের, আপনি জেনে থাকবেন যে প্রাক্তন মন্ত্রী তপন শিকদার রাজ্য সভাপতি ছিলেন আমাদের, তিনি বলেছেন 1980 সালেই যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা 60 লক্ষ তারা বাংলাতে প্রবেশ করেছে। রাজ্য সরকার সেই সময় সিপিএম থাকা সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, উল্টো তাদেরকে মানে আলীবাবু একটু কারেকশন করে দেবো। সেই সময়তে যখন হাসিনা সরকার এর পরেও পরবর্তীকালেও যখন হাসিনা সরকার এই দেশে এসেছিলেন তখন সিপিআইএম এর পক্ষ থেকে তখন জ্যোতি বসুই হোক বা বুদ্ধদেব বাবুই হোক প্রত্যেকেই এই বিষয় নিয়ে কথা তুলেছিলেন এবং হাসিনা সরকার সেই সময় এই উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশের এমন পরিস্থিতি এসে দাঁড়িয়ে যায়নি যেখানে তাদেরকে ভারতে অনুপ্রবেশকারীদের পাঠাতে হবে। আলীবাবু, আপনার এই কথার সঙ্গে আমি আরেকটা কথাও যুক্ত করে দিচ্ছি। হাসিনা তার রাজনৈতিক কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন, কেউ চাবে না তার রাজ্য থেকে লোক আরেক দেশে এসছে বলে তাকে স্বীকার করতে হবে, এরকম সেই সময় হাসিনা এড়িয়ে গিয়েছিল। কিন্তু আমি সরকারি বিজ্ঞপ্তি বলছি, সরকারি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে পরবর্তীতে 90-এর দশকে ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই এর নেতা, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া ইন্দ্র কুমার গুজরালের মন্ত্রিত্বে। সেই সময় তিনি পার্লামেন্টে অন রেকর্ড বলেছিলেন আমাদের দেশে অনুপ্রবেশকারীর সংখ্যা 1 কোটির কথা তিনি বলেছেন। পরবর্তীতে আমরা দেখেছি আর সার্বিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষে 2 কোটি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে আজকের ডেট অবধি। তাদের চিহ্নিতকরণ এবং বিতরণের দাবিতে 1980 সাল থেকে আমরা বিজেপি আন্দোলন করে এসে তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতরণ করতে হবে। এই দাবি নিয়ে বারবার যখন আপনি বললেন জ্যোতিবাবু হোক বা কেন্দ্রের সরকারই হোক, যখন হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি অস্বীকার করবেন, কেউ চাবে না তাদের অনুপ্রবেশকারী ভারতবর্ষে এসে তারা স্বীকার করবে। স্বীকার করতে তারা বাধ্য হয়েছে। কেন আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে? যে হ্যাঁ অনুপ্রবেশকারী হয়েছে, তাদের যখন বৈধ কাগজপত্র যখন দেখা শুরু হয়েছে তখন তারা জালে প্রমাণিত হয়েছে। আজকে কর্ণাটকে বলুন, মহারাষ্ট্রে বলুন, দিল্লিতে বলুন, কেরলে বলুন, সব জায়গাতে অনুপ্রবেশকারীরা। আমি বলছি এটা তো অত্যন্ত সেটাই বলছি যে আমার ভারতবর্ষে আরেকটা বিষয়, আজকে আরেকটা বিষয় দেখুন, আমাদের দেশে যে সমস্ত মুসলিমরা বসবাস করে আজকে তারা ভারতীয়, তারা ভারতবর্ষের নাগরিক, আজকে তাদের মধ্যে মিশে গিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিচ্ছে তারা। কেন? আজকে মুসলিমরা এখানে যারা গরিব মানুষ আজকে তারা 300 টাকা 400 টাকায় হাজিরা খাটে, আর বাংলাদেশ থেকে যে সমস্ত গরিব অনুপ্রবেশকারীরা এসছে তারা এসে 200 টাকা 250 টাকায় হাজিরা দিয়ে আজকে তারা সেখানে দিনপাত করতে যায়। তাহলে এই রাজ্যের এই দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম কেন হিন্দু বলুন, যারা গরিব মানুষ তাদের ভাতে কিন্তু তারা ভাগ বসাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করতে হবে এবং তাদেরকে বিতরণ করতে হবে। আমরা বিজেপি পরিষ্কার প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি অবশ্যই 1 নম্বর ইস্তাহার হবে অনুপ্রবেশ বিতরণ এবং তার চিহ্নিতকরণ করণ। আমি সব মানছি আলীবাবু, আপনি ঠিক বলছেন। আপনারাও হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্যু ভিত্তিক আলোচনা করবেন এবং 26শে বিধানসভা ভোটে আপনারা নিশ্চয়ই এই অনুপ্রবেশকে নিয়েও হয়তো ইস্যুকে সামনে রেখে হয়তো অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন, ইস্তাহার প্রকাশ করবেন। আপনারা বলেই দিচ্ছেন হেমন্ত সোরেন তিনি জেলে গেলেন, ঝাড়খণ্ডে গিয়েও আপনাদের মূল ইস্যু ছিল এই অনুপ্রবেশ। লাভ হলো কি কিছু? আমরা বলছি সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপ্তি ঠিকঠাক হচ্ছে কি? সাধারণ মানুষের কাছে আপনাদের কথা ঠিকঠাক পৌঁছচ্ছে কি? হ্যাঁ, অনুপ্রবেশকারীরা এত ভিতরে ঢুকে পড়ছে এবং আত্মীয় সম্পর্ক পর্যন্ত বানিয়ে ফেলেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সংসার করছে, তারা আদিবাসী মেয়েদের বিয়ে করে ঝাড়খণ্ডে আপনারা দেখেছেন, বহুত প্রমাণ আছে আপনাদের কাছে, ভিডিও ফুটেজ নিশ্চয়ই রয়েছে। আমি এটাই বলছি তো, বুঝতে পেরেছি। আপনারা যে ইস্যু তুলেছিলেন এই বিশেষ করে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের সময়তে যে ইস্যু তুলেছিলেন তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মানছি।
কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে পারলেন কোথায়? সেখানে তো আপনাদেরকে ধরাশায়ী হতে হলো। না, না, বাংলাতেও একদিনে আমরা বোঝাতে পারবো না, সবকিছু একদিনে না, বোঝাতে পারবো না, সবকিছু স্যার। ভোটের আঙ্গিকে না ভেবে, আলীবাবু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই যে সবকিছু ভোটের আঙ্গিকে না ভেবে যে কথাটা আপনি বললেন যে তাদেরকে ডিনোট করতে হবে, খুঁজে বের করতে হবে, এই খুঁজে বের করার কৌশলটা কবে হবে, কারা করবে? সাধারণ মানুষের প্রশ্ন তো এটাই, নিশ্চয়ই হবে, কেন্দ্র NPR সরকার হচ্ছে- করবে, রাজ্য সরকার শুনুন, করবে, কারা করবে? না না শুনুন, এনপিআর হচ্ছে, এনপিআর ন্যাশনাল পিপল রেজিস্টার হচ্ছে, এনপিআর এর মাধ্যমে নিশ্চয়ই সার্চিং করা হবে। এক, দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্য সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। আমরা দেখেছি যখন রাজ্য সরকার সহযোগিতা করছেন না। ধরা পড়ে কিন্তু রাজ্য সরকার কোনো সহযোগিতা করে না। রাজ্য সরকার আমরা সহযোগিতা দেখেছি করছে না। গৌরাঙ্গবাবু, রাজ্য সহযোগিতা করছে না, কেন এটা আমরা করছে না? দেখছি। গৌরাঙ্গবাবু, কেন সহযোগিতা করছেন না আপনারা? তার কারণ আজ আপনারা যদি সহযোগিতা না করেন, এটা কিন্তু কোনো সরকারের সঙ্গে সরকারের ডিবেট নয়, এটা কিন্তু সরকারের লড়াই নয়, এটা সাধারণ মানুষের লড়াই, নিরাপত্তার লড়াই চলছে, রাষ্ট্রের জন্য এটা অনেক বড় থ্রেট। গৌরাঙ্গবাবু, দেখুন বিজেপি কি বলছে, যা বলে টোটালটাই তো মিথ্যা কথা বলে। আপনারা একা সত্যি বলেন। ইমিগ্রেটরসরা যারা রয়েছে তারা কেউ মায়ানমার থেকে ঢুকছে, কেউ পাকিস্তান থেকে ঢুকছে, কেউ বাংলাদেশ থেকে ঢুকছে। অদ্ভুত, তারা সবাই বাংলাতে কথা বলে, হিন্দিতে কথা বলে, দুটো ভাষাই জানে, সব ভাষাই জানে ওরা। হ্যাঁ। তো যাই হোক, শ্রীলঙ্কা থেকে একটু একটু ঢুকতে পারে না, তার কারণ তার হচ্ছে বাউন্ডারির জন্য অন্য ভারতবর্ষ। তো এগুলো হচ্ছে সহজ ভাবে ঢোকা যায় বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, বিভিন্ন ভাবে সহজ ভাবে ঢোকা যায়। তার কারণটাই হচ্ছে একদম লাগোয়া বর্ডার। এই লাগোয়া বর্ডারের উদাসীনতা এবং বিএসএফ দের সাথে ভিতরে ভিতরে সেটিং, টাকার লেনদেন, কাঁটাতারের বেড়া, সুড়ঙ্গ তৈরি করা এবং গোয়েন্দা বিভাগের নিশ্চুপ হয়ে থাকা, এগুলো হচ্ছে প্রধান কারণ। আজকে থেকে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অনুপ্রবেশ আজকে থেকে হয় না, স্বাধীনতার পরবর্তী সময় প্রতি মুহূর্তে অনুপ্রবেশ ঘটছে না রাষ্ট্রের পক্ষে, আর রাষ্ট্রের পক্ষে আমাদের দেশ অবশ্যই চিন্তার বিষয়। তারা বিভিন্ন ভাবে হাঁটি গেড়ে থাকছে, কেউ আবার যারা এখানে রয়েছে তাদের বাড়িতে থাকছে, তাদের থাকার পরে তাদের পরিচয়পত্র নিয়ে বা তাদের তৈরি করা বিভিন্ন কিছু নিয়ে তারা হচ্ছে নিজস্ব আত্মীয় দেখিয়ে ভোটার কার্ড, রেশন কার্ড বা আপনার আধার কার্ড তৈরি করছে। একদম লজ্জার বিষয়। এখানে কেন্দ্র রাজ্য উভয়কে সতর্ক থাকতে হবে। দেশের যখন প্রশ্ন আসবে সেখানে কোনো কম্প্রোমাইজ নয়, এটা হওয়া উচিত নয়। ওকে দোষারোপ করলাম, এটা আর কতদিন? আমাদেরকে ভাবতে লাগবে ভারতের প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তার মধ্যে রয়েছে কিনা। ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাওয়া আবার মানে ভারতবর্ষ মানে এগিয়ে যাওয়া নয়। ভারতবর্ষে যে হারে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, এই গ্রোথ বৃদ্ধির এগুলাকে অনুপ্রবেশের মাধ্যমে কি অনেকটা পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, সেগুলোকে বন্ধ করতে লাগবে। এখানে যারা সার্টিফিকেট ইস্যু করছে, যারা দিয়ে দিচ্ছে, যারা ভেরিফিকেশনে রয়েছে, যারা অনলাইন অ্যাপ্লিকেশন করছে একদম কড়া ভাবে এটাকে আরো মনিটরিং সিস্টেমকে আরো স্ট্রং করতে লাগবে। কেন্দ্র বা রাজ্যের যারই মনিটরিং সিস্টেম থাকুক, যেটা রয়েছে যার ক্ষেত্রে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডের ক্ষেত্রে, এখানে বাবু আমি সব মানছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, প্রত্যেকটি ক্ষেত্রে যে নথি দরকার হয় সেই নথিগুলো তো নিশ্চয়ই হঠাৎ করে খালি কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে এমনটা তো নয়। আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা তো ফিল্টার ওয়াইজ যাচ্ছে, সেখানে রাজ্য কে করছে? প্রথম ফিল্টারেই কেন আটকে যাচ্ছে না বিষয়টি? আমার কথাটা আপনি বুঝতে পারছেন যে আমরা কিন্তু কেন্দ্র বা রাজ্যের কথা যদি ভাবতে হয়, মানে এ দোষ ও দোষ বা বিএসএফরা কেন কাঁটাতারে নিচ দিয়ে পার করলো, রাতের অন্ধকারে টাকা দিয়ে বের করলো, কোন রাজ্যে, এগুলোই যদি আমরা খুঁজতে থাকি তাহলে ভারতবর্ষ আরো 50 বছরে অনুপ্রবেশ বন্ধ হবে না। খুব ভালো লাগে, বিশ্বাস করুন, যখন আপনি এতটা সুন্দরভাবে কথাটা বলার চেষ্টা করলেন এবং আপনি এটা বোঝানোর চেষ্টা করলেন যে তৃণমূল বিজেপি করার এখানে ব্যাপার নয়, এখানে মূল কথা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। এত ভালো যদি আপনারা বুঝতেন তাহলে এতগুলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এতগুলো ফেক পাওয়া যেত না। অনেক আগেই আপনাদের শীর্ষ নেতৃত্ব এই জিনিসগুলো ভাবতেন এবং এই জিনিসগুলোর ব্যারিকেড তৈরি করতেন গৌরাঙ্গবাবু, কিন্তু তৈরি হচ্ছে না গৌরাঙ্গবাবু।
গুজরাটে হয় না, আসামে হয় না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখানে কোনো রাজ্যের বিষয় খুব যদি ভালো কেউ টানে, গৌরাঙ্গবাবু, আমার খুব অদ্ভুত লাগে আপনারা এত সুন্দর সুন্দর এক্সাম্পল সেট করেন, যেখানে যেখানে বিজেপি রয়েছে সেখানে সেখানে আপনারা এক্সাম্পল সেট করছেন, বিজেপিকে জিজ্ঞেস করলে বিজেপি শাসিত রাজ্য বাদ দিয়ে ভাবার চেষ্টা করেন, মানে সবেতেই আপনারাও নিজেরাই এই তৃণমূল বিজেপি করছেন, তুতু মেমে করছেন, আর যদি প্রশ্ন করা যাচ্ছে তখন বলছেন সাধারণ মানুষের নিরাপত্তা। এগুলো হিপোক্রেসি গৌরাঙ্গবাবু, এগুলো ঠিক নয়। না 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 এই না। সরকার যারা অনুপ্রবেশ করেছে তাকে ঘাড় ধরে জেলে পুরেছে। কয়টা গুজরাট থেকে হয়েছে, কয়টা আসাম থেকে হয়েছে, এর এটা কি উত্তরটা খুব ভালো জিজ্ঞেস দিতে পারবে আলীবাবু, কিন্তু তার আগে আমি একটু আকবর বাবুর কাছে যাবো। আকবর বাবু, সরাসরি স্বঘোষিতভাবে অনুপ্রবেশকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে ঢুকে যাচ্ছেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, কেন্দ্র রাজ্যকে তোপ দিচ্ছে, রাজ্য কেন্দ্রকে তোপ দিচ্ছে। সরাসরি আলীবাবু তো বলেই বসলেন বিজেপি শাসিত রাজ্য বাদ দিয়ে যেই রাজ্যগুলোতে বিজেপি নেই সেই রাজ্যগুলোতে বেশি করে এই ঘটনাগুলো ঘটছে। আকবর বাবু, যেটা ব্যাপার হচ্ছে, মানে বিজেপির কাছে কোনো মোটিভই থাকে না, মানে কোন ইলেকশন হওয়ার আগে তারা এই রোহিঙ্গা বাংলাদেশি এগুলা নিয়েই লড়াই করে। তো মেইনলি ব্যাপার হচ্ছে, তো এটা তো লড়াইয়ের বিষয় আকবর বাবু, এটা তো অবশ্যই লড়াইয়ের বিষয়, এটা তো থ্রেট, সাধারণ মানুষের জন্য থ্রেট। আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা বা দেশের সীমান্ত অনুপ্রবেশকারী তো তার একটি অংশ। হ্যাঁ, তো আজকের দিনে মানে সীমান্ত পার হয়ে বাংলাদেশিরা ইন্ডিয়ায় ঢুকছে, সেটা কার দেখার কথা? সেটা অমিত শাহ দেখার কথা। কিন্তু অমিত শাহ এটা অপদার্থ 10 বছর ধরে মানে আমাদের সীমান্তটাকে ঠিকঠাক ভাবে পরিচালিত করতে পারতেছে না। তো তিনি পদত্যাগ দিতে পারে। আজকে 10 বছর ধরে কে স্বরাষ্ট্র দপ্তর কে সামলাচ্ছে? অমিত শাহ। তিনি পারতেছে না, তো ইস্তফা দিয়ে দিক। কিন্তু আজকের দিনে ওই ইলেকশনের মাথায় ঠিক এইভাবে কথাবার্তা হয় রোহিঙ্গা বাংলাদেশি, আর দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবার কথা। আজকে আপনি যদি বলেন বিজেপির মন্ত্রী হার্দিক পুরী টুইট করে যে ইডব্লিউএস এ যে ফ্ল্যাগ দিল্লিতে রয়েছে তাতে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার কথা বলে। তো তারা নিজেই বাংলাদেশের রোহিঙ্গাদের জায়গা দেবে বলছে, কিন্তু আবার এদিকে ইলেকশনের কথা সময় যে না আমরা বাংলাদেশি রোহিঙ্গাদের মানে কোন রাজ্য সরকার তো নিয়ে আসে না, এটা পুরোপুরি দায়িত্ব থাকে স্বরাষ্ট্র দপ্তরের। অমিত শাহ কি করতেছে? সামলাতে পারতেছিলাম, তাহলে ইস্তফা দিয়ে দিক। আরো অনেক মন্ত্রিত্বরা রয়েছে, তারা স্বরাষ্ট্র দপ্তর দেখবে। আকবরবাবু, গানের না তেহাই হয়। আপনার যদি গানের সম্বন্ধে একটু বিস্তারিত জানা থাকে আপনি বুঝতে পারবেন, গানের একটি তেহাই হয়, একটা করে ছন্দ, একটা করে স্থায়ী অন্তরা, তার মাঝে একটি লাইন কমন থাকে, তেহাই হয়, টিক টিক টিক। আপনি প্রত্যেকটা লাইনের শেষে একটি কথা বললেন, অমিত শাহর পদত্যাগ চাই, অমিত শাহর পদত্যাগ চাই। আলীবাবু, অমিত শাহর পদত্যাগ চাই। আলীবাবু, সরাসরি আকবরবাবু বলছেন যে অমিত শাহ 10 বছর ধরে কিছুই করতে পারেনি। আলীবাবু, না, প্রথম যে কথাটা আমি আকবর বাবুকে বলতে যাচ্ছি, আপ নেতা উনি, এটা হচ্ছে অনুপ্রবেশকারীকে উনি কি সমর্থন করেন? আমি পরে বলছি, শুনুন, সেটাই বলছি যে অমিত শাহ 10 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ভারতবর্ষ আজকে 76 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। এই অনুপ্রবেশ সমস্যাটা 1950 সালের পর থেকে ধারাবাহিক ভাবে চলছে। সেই কারণে বলেছি যে বিজেপি সরকার হাতে গোনা 10 বছরে কতজন অনুপ্রবেশকারী হয়েছে সেটা আমরা জানবো। কিন্তু আমি যে তথ্যটা দিয়েছি যে 1980 সালে 60 লক্ষ অনুপ্রবেশকারী এবং 1997 সালে স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তের তারই সরকারি বিবৃতি পার্লামেন্টে দাঁড়িয়ে 1 কোটি। তাহলে এই সংখ্যাটা তো বিজেপির সময় হয়নি, এই বিজেপি তখন তো জন্মই নাই বিজেপি সরকারের, কোন রাজ্যের কেন্দ্র তো দূরের কথা। আলীবাবু, আপনি অনেকটা তৃণমূল, মানে এই জন্যই বোধহয় বলা হয় যে তৃণমূল বিজেপি গটাপ রয়েছে। বিশেষ করুন আলীবাবু, তৃণমূল বিজেপি গটাপ রয়েছে এই জন্যই বোধহয় সাধারণ মানুষ বলে। একটু শুনে নিন আলীবাবু, না শুনে নিন না, এই যে তৃণমূলকে, না শুনে নিন না
প্লিজ একটু শুনে নিন আলীবাবু। তৃণমূলকে যদি জিজ্ঞেস করা যায়, তৃণমূল বলে যদি 2011 সালের পরের কোনো ঘটনা হয় আর 2011 সালের আগের যদি কোনো ঘটনা হয়, তৃণমূল বলে যে ওটা তো সিপিআইএম এর সময় হয়েছিল। এই যে সম্প্রতি যেরকম সব হেলে পড়ছে শুনতে পাচ্ছি, নানান রকম বিল্ডিং হেলে পড়ছে, ফিরহাদ হাকিম বাবু তো সরাসরি বলেই বসলেন যে বামফ্রন্টের জামানার, অর্থাৎ নিজেদের দিকে কিছু আসলে পরেই আপনারা কি সুন্দর অন্যের দিকে কোটে বলটা ঠেলে দেন। এটা রাজনৈতিক কৌশল, আমাকে একটু শিখতে হবে, আমার খুব ভালো লাগে এই বিষয়গুলো। আলীবাবু। না না, সেটাই বলছি, যার যার এই যে বললেন আকবর বাবু যে কথাটা বলছেন যে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, তাহলে অমিত শাহ যদি 1950 সাল থেকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো তাহলে তাকে বলা যেত, তা তো না। এখানে কংগ্রেসের রাজত্ব ছিল, ইউপি আজকে যুক্তফ্রন্টের রাজত্ব ছিল ইউপিতে কেন্দ্রে, যার ফলে তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে 10 বছর আপনারা কি সেদিন করলেন? থেকে এসছে এই আকবরবাবুর প্রশ্ন আলীবাবু, 10 বছর আপনারা কি করলেন? ছেড়ে দিন, পাঁচ ছেড়ে দিন, অতীত ছেড়ে দিন, অনুরোধ করবো আলীবাবু অতীত ছেড়ে দিন। আকবরবাবু সরাসরি বলছেন 10 বছর আপনারা কি করলেন? 10 বছরের অনুপ্রবেশকারীদের সংখ্যা কত, তার ডেটা আপনার কাছে রয়েছে? 10 বছরে অনুপ্রবেশকারীদের সংখ্যা বিগত দিনে যা হয়েছে তার 1%ও হয়নি, অনেক কমে গেছে। আপনি সংখ্যা বলছেন 40 জন 42 জনের সংখ্যা বলছেন, অনুপ্রবেশকারী 10 বছরে 100 গুণের মধ্যে 1 গুণ হয়েছে, আর 99% কমে গেছে। কারণ তার কারণ তারা ন্যাশনালিজম বেড়ে গেছে, দেশের স্বরাষ্ট্র তারা ইন্ডিয়ান হয়ে গেছে। এই যে 1 কোটির কথা বলছেন, 60 লক্ষের কথা বলছেন, ঠিক জায়গায় যেখানে কাঁটা তারের বেড়া নেই, শুনুন, যেখানে কাঁটা তারের বেড়া নেই, যেখানে আপনার পাসপোর্ট নিয়ে এসছে তাদের লংজিভিটি শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা আর ফিরে যায়নি, এই জাতীয় কেস, যারা চোরা পথে এসছে সীমান্ত পেরিয়ে, যাদের সেখানে কাঁটা তারের বেড়া নেই, আজকে সেই জায়গা থেকে যারা এসছে মাত্র 1%-এরও কম হবে। আজকে অমিত শাহ সেটাও ধরার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে গিয়ে। আজকে কেজরিওয়াল বলুক, তাদের রাজ্যে যে অনুপ্রবেশকারীরা এসছে তারা দিল্লিতে এই ভোটে অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিয়ে তাদেরকে আজকে ইলেকশনে পার হতে চায়, এটা হয় না। আলীবাবু আমি বলছি, আমার একটু সহজ প্রশ্নের একটু উত্তর দিন। আপনি প্রথমে একটি সুমারি দিলেন 1950, তারপর দিলেন 1980, তারপর দিলেন 1997। আমি বলছি 60 লক্ষ 1 কোটি হিসেবটা যাই হোক না কেন, 2014 সালের পর থেকে আপনি বলছেন সেই সংখ্যাটা কমে গিয়েছে। অনুপ্রবেশকারীরা কি আবার তাদের ঘরে ফিরে গেল, এটা বলতে চাইছেন? নাকি অনুপ্রবেশকারীরা এখানেই বাসা বেঁধে ফেললো এবং তারা ন্যাশনালিজম পেয়ে গেলেন, তারা ভারতীয় হয়ে গেলেন? যারা এসছে, শুনুন, যারা যে সমস্ত অনুপ্রবেশকারীরা অলরেডি ইন্ডিয়াতে এসে গেছে তারা তো আছেই, কিন্তু নতুন করে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বা আরো কোনো প্রতিবেশী দেশ থেকে যদি এসে থাকে, তো প্রশ্ন করছেন সংখ্যাটা যেখানে 100 জন আসতো সেখানে মাত্র 1 জন আসছে 2014 সালের পর থেকে, মাত্র 1%। না আলীবাবু, আমার প্রশ্ন তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতরণ করতে হবে। হ্যাঁ, সেটাই, এই যে পয়েন্টটা আপনি এখন বললেন আকবরবাবু। হ্যাঁ গৌরাঙ্গবাবু, আসছি আপনার কাছেও আসবো। আকবরবাবু এটাই বলার চেষ্টা করলেন যে 10 বছর ধরে যে অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের মধ্যে থেকে কজনকে আপনারা বিতরণ করতে পারলেন? ঠিক যেমন ওরকম ডোনাল্ড ট্রাম্পের মতো সরাসরি বলে দিলেন যে দক্ষিণ আমেরিকায় এমার্জেন্সি। আপনারা এরকম কোন কোন জায়গায় এমার্জেন্সি লাগু করেছেন? যা, আলীবাবু চলে গেলেন। আলীবাবু আর আমাদের মধ্যে ইতিমধ্যে মিটিংয়ে নেই, আসবেন হয়তো। গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু বলুন। দেখুন, 1980 থেকে 2000 পর্যন্ত আমরা দেখেছি 3 গুণ ভারতীয় জনসংখ্যার 3 গুণ হচ্ছে বৃদ্ধি পেয়েছিল ইমিগ্রেশন। 2000 থেকে 2024 সালের মধ্যে, 2000 থেকে 2024 এই 20 বছরে সেটা সংখ্যাটা হচ্ছে বর্তমান সময়। না শোনা গেল না, আরেকবার বলুন সংখ্যাটা। 1980 থেকে 2000 সাল পর্যন্ত ভারতীয় জনসংখ্যার 3 গুণ ইমিগ্রেশন বৃদ্ধি পেয়েছিল ভারতীয় জনসংখ্যা। 2000 থেকে 2024 সালের মধ্যে সেটা হয়ে গেছে 5 গুণ। আচ্ছা, এটা কি চিন্তার বিষয় নয় আজকের দিনে? আমাদের কোনটা সত্যি মানবো বলুন তো গৌরাঙ্গবাবু? আপনি একরকম শুমারি দিচ্ছেন, আলীবাবু একরকম শুমারি দিচ্ছে। এইভাবে আপনারা প্রত্যেকেই যদি আলাদা আলাদা শুমারি দিতে থাকেন তাহলে তো সাধারণ দর্শক যারা আমাদের ফ্যাক্টরি বাংলা দেখছে তারা এখন কনফিউশনে ভুগছেন। তারা বলছেন কোন চ্যানেল দেখতে বসলাম আমরা। উনি যে বিষয়টা বলছে আমি একটু ক্লিয়ার করে দিই। যদি নিশ্চয়ই আলীবাবু বলুন। আলীবাবু বলতে চাইছেন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত শরণার্থী হিন্দুরা এসছে তাদেরকে উনি অনুপ্রবেশকারী বলার চেষ্টা করছে।
এই এই যে বলাই মানে যে জনসংখ্যার বৃদ্ধি যেটা হয়েছে, সেইটাকেই উনি বলবার চেষ্টা করেছেন। আমরা ভারতীয়রা, আমরা বিজেপি পরিষ্কার করে বলছি, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তুরা, হিন্দুরা যারা এসে, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যারা এসে, তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি না। তারা ভারতবর্ষে আসবে, কারণ তারা সেখানে ধর্মীয় কারণ, ধর্ম রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য তারা এসছে। সেই জন্য তারা আমাদের কাছে, দেশের কাছে অনুপ্রবেশকারী নয়, তারা উদ্বাস্তু। ওইটাকেই উনি হয়তো বলার চেষ্টা করছেন যে সংখ্যাটা বেড়ে গেছে। এখানে বাড়লে কোনো কিছু করার নাই আমাদের। প্রতি বছর অত্যন্ত সাংঘাতিক একটা পয়েন্ট আপনি বললেন। আমি এটা ছোট্ট হিসেব আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করবো। বাবু, আপনার কাছে আসবো। আমি খুব সহজ সরল ভাষায় সাধারণ দর্শকদের জন্য একটি ছোট্ট ক্যালকুলেশন আপনাদের সামনে রাখছি। আচ্ছা, এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনসংখ্যা কত? আমি প্রত্যেকের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। প্রথমে একটু আকবরবাবু আপনি বলুন, আমাদের দেশের এই মুহূর্তে জনসংখ্যা কত? 140 কোটি 2 প্লাস 2-3 লক্ষ। গৌরাঙ্গবাবু, আলীবাবু, এই মুহূর্তে আমাদের দেশের জনসংখ্যা কত? এখন পর্যন্ত যা কাছে যে খবর আছে, যে সরকারি ভাবে তো 142 কোটির মতন গিয়ে দাঁড়িয়েছে, কারণ মাননীয় প্রধান বিভিন্ন সময় 142 কোটি মানুষের কথা বলছে। 20 বছরে কেন করেন না, এটা কি উত্তর দিবে যে কেন হচ্ছে জনগণনা হলো না? এবার আপনাদের গণনা হয়নি কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, উনি কেন এনপিআর করতে দিচ্ছে না? উনি এবার শুনুন, এবার আমি এই রাজনৈতিক ঘোলা জল চাইছি না। বিশ্বাস করুন, মাছ ধরতে আপনারা চাইছেন ঠিকই ঘোলা জলে, কিন্তু আমি মাছ ধরতে এখন দিতে চাইছি না। তার কারণ সাধারণ দর্শকের কাছে এই ঘোলা জলের থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা জলটা পাচ্ছেন কিনা। আমি কেন এই জলের হিসেব দিচ্ছি আপনাদের এখনই বুঝতে পারবেন। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে 7:32 বা 33 বেজে গিয়েছে, আমি বলছি যেই মুহূর্তে আপনারা এই 143 কোটি, 142 কোটি, 140 কোটির যে হিসেবটা দিচ্ছেন, যেই মুহূর্তে আমরা কথা বলছি, সেই মুহূর্তে অনেকগুলো সংখ্যা বেড়ে গিয়েছে, এখনো বাড়ছে। আমি বলছি আপনারা উদ্বাস্তুর কথা বলছেন, অনুপ্রবেশকারীর কথা বলছেন। আচ্ছা আলীবাবু, একটু বিজেপি মুখপাত্র থেকে বেরিয়ে একটু সাধারণ মানুষের মতো করে ভাবুন তো। আমাদের এই দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, মানুষ খাওয়ার পায় না। প্ল্যাটফর্মের ধারে আপনি যাবেন, যেকে দেখতে পাবেন সাধারণ মানুষ না খেতে পেয়ে বসে থাকে। এমন অনেক পরিবার আছে যে পরিবার হয়তো সারাদিনে একবার খাওয়ার পায়। আপনি বলছেন কিছু করার নেই, উদ্বাস্তু আসলে অবশ্যই তাদেরকে আসতে দিতে হবে, অবশ্যই স্বাগতম করুন, আমার কোনো আপত্তি নেই, বা সাধারণ মানুষেরও কোনো আপত্তি নেই। কিন্তু নিজের দেশের লোকের সিকিউরিটি আপনি ঠিক করতে পারছেন না, নিজের দেশের লোকের সাধারণ নিরাপত্তা আপনি দিতে পারছেন না, তারপরে অন্য দেশের লোকের উদ্বাস্তুদের আপনি নিরাপত্তা দিচ্ছেন, তারপর বলছেন আমার কিছু করার নেই। দেখুন, এই প্রশ্নটা আপনি করেছেন, আমাকে মাত্র 1 মিনিট সময় দিতে হবে। পরিষ্কার আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম। আমাদের দেশ যখন ধর্মের ভিত্তিতে আমাদের দেশ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল, খুব প্যাথেটিক ভাবে আমাদের দেশ ভাগ হয়েছে হিন্দুস্তান পাকিস্তানের নাম করে। আমরা দেখেছি মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। তারপরেও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে, আজকে রিপাবলিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছে। কিন্তু যারা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে নিল পাকিস্তান, বর্তমানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ, আজকে তাদের অবস্থা দেখুন। সেই দেশের যারা সংখ্যালঘু রয়ে গেল, তাদের উপর কি অত্যাচারটা হয়েছে। তারা কোথায় যাবে? তারা তো হিন্দু সেই দেশের। তাহলে হিন্দু মানুষগুলো তারা কোথায় যাবে? তাদেরকে দিনের পর দিন মেরে দিচ্ছে, তাদেরকে খুন করে দিচ্ছে, তাদের মূর্তি ভেঙে দিচ্ছে, তাদের জমি জমা সব কেড়ে নিচ্ছে। আজকে আমরা না খেয়ে থাকলেও আমরা তো মারা যাচ্ছি না, কিন্তু তারা খাবার থাকা সত্ত্বেও তারা মারা যাচ্ছে। আজকে ভারতবর্ষের বাইরে একটা হিন্দু রাষ্ট্র বলুন, যে দেশে বাংলাদেশের হিন্দুরা গিয়ে থাকতে পারে, সম্ভব সেটা? তাহলে আমাদের একই দেশ, এই দেশের যদি সংখ্যালঘু ওই দেশের ভাইরা তারা যদি নিরাপত্তার জন্য আসে, জীবন রক্ষার জন্য আসে, আমরা তাদের থাকতে দেব না? এটা আমাদের অতিথিপরায়ণতা, এটা আমাদের ধর্ম, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনি তার মধ্যে কি করে বলছেন যে আমরাই আগে বাঁচবো তারপরে ওদেরকে বাঁচাবো? এটা হয় না। আমরা চাই। আপনি আমার প্রশ্নটা বুঝতেই পারেননি আলীবাবু। আমার প্রশ্ন ছিল খুব সাধারণ একটি বিষয় আপনার সামনে রাখতে চেয়েছিলাম, এবং সেখানে কোনো কম্পারিজন আমি চাইনি। আমি কি বলতে চেয়েছি, আপনি বলছেন না এই যে আতিথেয়তা বা উদ্বাস্তুদের আপনি এখানে নিয়ে আসছেন, এটা শুধু আতিথেয়তা না, এটা আমি বলছি এটা ভারতের ব্রডনেস। ভারতীয় হওয়ার জন্য এটা আমাদের প্রাউড ফিল হয়। কিন্তু প্রশ্নটা আমার এখানে নয়, যে উদ্বাস্তুদের আপনি এখানে নিয়ে আসছেন
তারাও ঠিকঠাক খাওয়ার পর না পেলে প্রশ্ন তো উঠবে, তখন আপনি এই আশ্রয়টা দিলেন কেন? এর থেকে তো অনেক ভালো ছিল যে তারা অন্য দেশে থাকতো, অন্তত এই দেশের গরিমাটা বুঝিয়ে থাকতো। আপনি আশ্রয় দিচ্ছেন, খাবার দিতে পারছেন না, লাভ কি? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ভারতবর্ষে এখনো গৌরাঙ্গ সেই বাবু, জায়গায় এসে দাঁড়ায় নাই যে মানুষ না ভুল খেয়ে করছেন। মারা যাচ্ছে। এই এতজন, অবস্থা কিন্তু এত এখন কোটি নেই। কোটি মানুষ রয়েছে, এই আপনি একটু অবস্থা এখন আশপাশটা নেই। ঘুরে দেখবেন, প্ল্যাটফর্মটা গিয়ে দেখবেন, মানুষ এখনো ভিক্ষা করে। এটা আমাদের দেশের পরিস্থিতি। আজকে আমার দেশ নিয়ে আমি কথা বলতে গেলে আমার খারাপ লাগবে, তার কারণ এটা আমারও দেশ, গর্ব আমারও হয়। কিন্তু প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন এখনো ভিক্ষের ঝুলি নিয়ে অনেক মা রাস্তায় বসে থাকেন, তারা খাওয়ার পান না। 1 টাকা দিলে 2 টাকা দিলে তারা সারাদিনের চাটা খেতে পারেন, আর আপনি বলছেন এরকম অবস্থা নেই। গৌরব তৈরি করবার চেষ্টা করুন, কিন্তু সাধারণভাবে চেষ্টা করুন, সত্যি সত্যি চেষ্টা করুন, সঠিক গরিমা প্রদান করুন। গৌরাঙ্গবাবু বলুন। বললাম যে আলীবাবু যে কথাটা বলছেন, আলীবাবুর কাছে তথ্য ধরে বলুন। আলীবাবু বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে নিয়ে এসে বলুন। আপনার সামনে বলতেছি যে আপনাদের বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে সব থেকে বেশি অনুপ্রবেশ হয়, অনুপ্রবেশের হার মহারাষ্ট্রে সব থেকে বেশি। গুগল এবং নেট সার্চ করুন। আপনার বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্রে মুম্বাইতে সব থেকে, এবং কদিন আগে অনুপ্রবেশকারী একজন ঢুকে গিয়ে সে হচ্ছে ফিল্ম স্টারকেও খুন করার চেষ্টা করেছে সেই মুম্বাইতে, সেই মহারাষ্ট্রে। আপনার বিজেপি শাসিত সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটছে। এমনি এমনি রাতের হাওয়ায় অন্ধকারে ঢুকে যাচ্ছে, বা আপনাদের ওখানে থাকতে 5 বছর 7 বছর কাজ করছে, ইললিগাল অ্যাক্টিভিটি রাখছে, এটা হতে পারে না। গৌরাঙ্গবাবু, আলিবাবুরা তো খুঁজে বের করছেন, আপনারা কি করছেন? এই রাজ্যে কতগুলো অনুপ্রবেশকারী রয়েছে আপনি বলতে পারবেন? ইনসিডেন্ট ঘটে গেছে তখন খুঁজে বের করছেন। না না না, আপনারা বলতে পারবেন অনুপ্রবেশকারী কতগুলো রয়েছে এখানে বা আমাদের এই বাংলাতে? আমি বলি, আধার কার্ড ছাড়া একজনের নাগরিকত্ব প্রমাণ হয় না। আর আধার কার্ড মাস্ট, আধার কার্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আধার কার্ড ভেরিফিকেশন কি করে হয়? আধার কার্ড ভেরিফিকেশন কি করে হয় গৌরাঙ্গবাবু? আধার কার্ড কি রাজ্য সরকার দিচ্ছে? কেন্দ্র সরকার একা করছে? ফিল্টার হয়ে হয় না? আপনি কি নতুন করে কোনো ভেরিফিকেশন করছেন? থাকে তাহলে ওখানটা ধরতে পারছে না কেন? তার মানে আপনারা সব সময় এই তুতু মেমেই করতে থাকুন। আলিবাবু বলুন, তার আগে একটু আকবর বাবুর কাছে আমাকে যেতে হবে। বুঝতে পেরেছি আকবর বাবু, আপনি অনেকক্ষণ ধরে, আলিবাবু আসছি আপনার কাছে। যত সব আধার কার্ডের সন্ধান অন্যান্য রাজ্যে পাওয়া যাচ্ছে সবগুলো বাংলা থেকে করা হয়েছে, বাংলা সরকার করেছে। দ্বিতীয়ত হচ্ছে বিষয় যে বাংলাটা হচ্ছে অনুপ্রবেশকারীদের, কারা বলছেন বাংলা থেকে এই ঘটনাগুলো ঘটছে? এই কথাগুলো কারা বলছেন? সাধারণ মানুষ বলছে নাকি বিজেপি নেতারা বলছেন? কোনটা? আপনাদের বিজেপির নেতারা জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরিতে যুক্ত, অ্যারেস্ট হয়ে বসে রয়েছে। আপনাদেরই নেতাদের মাধ্যমে বিএসএফ এর সাথে সেটিং করে পার করছে। আপনি মিথ্যা, আপনি যে তথ্য দিচ্ছেন তার থেকে ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা সব জানি। আপনি বললে পরে তো হবে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বিজেপির নেতারা যে কাউন্সিলর ভোটে যাচ্ছিল, সে জাল পাসপোর্ট এবং আধার তৈরির মূল কাণ্ডারি ছিল। আজকে বিভিন্ন জায়গাগুলোতে এগুলোকে বন্ধ করতে লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতের অখণ্ডতার জন্য এগুলোকে একদম কড়া সিস্টেমের মধ্যে আনে, আরো ফিল্টার, এই যে অঞ্জন বাবু বলছেন না, ভালো কথা বলছেন, যে ফিল্টার, এই ফিল্টারকে মনিটরিং করার জন্য কোনো কম্প্রোমাইজ নয়। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে সবসময় কোনো কম্প্রোমাইজ নয়। কে আত্মীয়, কে স্বজন, কে কিভাবে সেটিং করলো, কোনোভাবে বরদাস্ত করা হবে না। আর কোনো প্রকার অনুপ্রবেশ হবে না। ভারতের মানুষদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়া যাচ্ছে না। ভারতে 90 কোটির উপরে বেকার তৈরি হয়ে আছে। জিনিসপত্রের দাম দিন দিন হু হু করে বাড়ছে। মানুষের নাগালের বাইরে চলে গেছে। সেখানে বাইরের লোকের কাছে অতিথি দেব ভব করতে যাব, 2 দিন 4 দিনের জন্য আসবে, বসবে, খাবে, চলে যাবে পাসপোর্ট নিয়ে। অতিথি দেব ভবর এখন প্রয়োজন নেই আমাদের। আমরা দেখেছিলাম করোনার সময় আমাদের যখন শ্রমিকদেরকে কলকারখানা বন্ধ করে রাতারাতি ট্রেনের মধ্যে পার করে দেওয়া হচ্ছিল, বলছে তারা খাবার পায় নাই, রাস্তায় অনেকে মারা গেছে না খাইয়ে, তাদের কাজ না পেয়ে না খেয়ে রাস্তায় হাঁটতে দেখেছি। আর এই দেশের প্রধানমন্ত্রীকে দেখেছি যে বাংলাদেশকে তখন চাল, ডাল, চিনি, গম, আটা তিনি হচ্ছে বিনামূল্যে সরবরাহ করে দান ছত্র খুলছেন। এই দেশের মানুষের জন্য কিছু না করে সেই বাংলাদেশ কেমন করে আজকে আমাদের ভারতবর্ষকে আলিয়াবু আসবো, আকবরবাবুর কাছে একটু যেতে হবে। এটা লজ্জার বিষয়। ভালো, ওই যে ইসে বললেন না আমাদের নেতা,
উনি ঠিক বলেছেন যে যে অযোগ্য প্রধানমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সমস্ত অনুপ্রবেশ হচ্ছে এবং ভারত দুর্বল করে দেওয়া এবং না, ভোটের please। রাজনীতি। না গৌরাঙ্গবাবু আপনি ব্যক্তি বিশেষে বলতে পারেন, কিন্তু কোনো পদের গরিমাকে এইভাবে নষ্ট করবে না। প্রধানমন্ত্রী আমাদের কাছে গর্ব, স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের কাছে গর্ব, কোনো পোস্ট ধরে বলবেন না, আপনি নাম ধরে বলুন। এই জায়গাগুলোতে সেন্সার প্লিজ। আমি আকবরবাবুর কাছে যাবো। আকবরবাবু, মন্ত্রী না নরেন্দ্র সম্বন্ধে বলতে হ্যাঁ আপনি ব্যক্তি বিশেষে বলুন, বলতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রী পদকে কোনোভাবে গরিমা নষ্ট করবেন না। আকবরবাবু বলুন। হবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলতেই হবে। হ্যাঁ বলুন, ভারতের আপনি বলুন, অবশ্যই বলতে পারেন। আপনি ব্যক্তি বিশেষে যে কোনো লোককে যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু ব্যক্তি গরিমা নষ্ট না করে। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই পদগুলো ধরে আপনি বলতে পারেন না। মুখ্যমন্ত্রী পদ নিয়ে বলা যায় না, গৌরাঙ্গবাবু। না, অন্তত আমার সাথে এটা হবে না গৌরাঙ্গবাবু, হবে না। আমি আকবরবাবুর কাছে যাবো। আকবরবাবু বলুন। না গৌরাঙ্গবাবু প্লিজ, আকবরবাবু আপনি বলুন। হ্যাঁ, আকবরবাবু বলুন। তো আলীবাবু কি বললেন, তো আমি তো শুনছিলাম। তো সেন্ট্রালের মন্ত্রী 2022 সালে হারদীপ পুরীজি যে টুইট করেছেন যে আমরা ইডব্লিউএস যে ফ্ল্যাট দিল্লিতে হয়েছে গরিব মানুষের জন্য, সেগুলা আমরা রোহিঙ্গাদের দিয়ে দেব বা দেওয়া হোক, এটা টুইট করেছে প্রধানমন্ত্রীকে। তাহলে কি মানে সেন্ট্রালের মন্ত্রী চাচ্ছে যে রোহিঙ্গাদের, বাংলাদেশি রোহিঙ্গাদের আমরা জায়গা দেব, তাহলে আলীবাবু কি করে বলে যে আমরা অনুপ্রবেশকারীদের ছাড়া মানে রোহিঙ্গাদের কোনো জায়গা দিচ্ছি না? এটা একটা গেল। আর এখন তো আমাদের 10 বছর ধরে সেন্ট্রালে নরেন্দ্র মোদী রয়েছে, অমিত শাহ রয়েছে, তাহলে তদন্ত করুক, অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে ধরুক, তারা কি করতেছে। তারা তো ধরছেন তো আকবরবাবু, তাই জন্যই তো আজকে প্যানেল ডিসকাশন হচ্ছে। তারা ধরছেন তো, এই জন্য তো তারা বলছেন, তারা তো ধরছেন। সে কি আপনি কি এটা কি আমি এখন মানে শো খেলতে বসেছি নাকি? আপনি একের পর এক বলছেন, মানে একটা করে মানে গার্ড খুলছে, আর আপনি আরেকটা প্রশ্ন করছেন মানে কতজনকে ধরছে। প্রথম বললেন যে কাউকে ধরেছে কিনা, এখন বলছেন কতজনকে ধরেছে। এটা তো ডিবেট সেশন চলছে। আমি আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, না আলীবাবু বলুন। আলীবাবু বলুন। বলার মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে, এখন আপনারা দেখুন বিভিন্ন রাজ্যে 10 জন, 5 জন, 20 জন, 40 জন, 50 জন এরকম অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্য থেকে ধরা হচ্ছে। এটা তো মাত্র 10 বছর ধরে চালু হয়েছে মাত্র, কিন্তু ইতিহাস যদি বলে আপনারা দেখবেন ইউপি আমলে অনুপ্রবেশকারীদের ধরা হতো না। বাকি 70 বছরেও 70 জন অনুপ্রবেশকারীকেও ধরা হয়নি। 70 বছরে 70 জনও ধরা হয়নি, এটা রেকর্ড। কিন্তু আমার ভারতবর্ষের বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদিজি এবং অমিত শাহজি মিলে এই 10 বছরে কমসে কম 7,000 অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে ধরা হয়ে গেছে এবং তাদের চিহ্নিতকরণও করা হয়ে গেছে। তার রেকর্ড বলছে, ওই গৌরাঙ্গবাবুকে বলতে চাচ্ছি, তাদের রেকর্ড 90% অনুপ্রবেশকারীরা বাংলার থেকে আধার কার্ড, বাংলার থেকে রেশন কার্ড, বাংলার থেকে আপনার হলো ভোটার কার্ড, বাংলায় হলো অনুপ্রবেশকারীদের হেডকোয়ার্টার, অনুপ্রবেশকারীদের হেডকোয়ার্টার। আর এখান থেকে তারা নাগরিকত্ব নিয়ে, শুনুন, এখান থেকে নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজকর্ম করছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো বক্তব্য নেই। ভাবা যায় আজকে কে শফিকুলটা কে? আজকে শফিকুল আমাদের ভারতীয় অ্যাক্টর। শফিকুল একজন মুসলমান, আর ওই যাকে হত্যা করার জন্য ছুরিকাঘাত করেছে তিনিও মুসলমান, সৈয়দ আলী খান। তাহলে মুসলমানকেও ছাড়ছে না। এই জন্য আমরা বলতে চাই, ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ। গৌরাঙ্গবাবু আপনার কাছে যাবো গৌরাঙ্গবাবু, ব্যাটেল করার সুযোগ পাবেন। 1.8 crore, ঠিক আছে, তথ্য আমাকে বলেছি। রাশিয়াতে অনুপ্রবেশ হচ্ছে 1.1, চায়নাতে 1 কোটি, সিরিয়াতে 80 লক্ষ, বাংলাদেশে 70, ঠিক আছে, পাকিস্তানে 60 লক্ষ। সব আমাদের কাছে তথ্য আছে। সব থেকে বেশি অনুপ্রবেশ ইন্ডিয়াতে ঘটনা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি মহারাষ্ট্রে। তারপরে বিভিন্ন রাজ্যগুলোকে যদি দেখা যায় করে দেওয়া, ঢুকানোর চেষ্টা, এগুলোকে বন্ধ করতে লাগবে। গৌরাঙ্গবাবু, আপনি যে ডেটাগুলো দিচ্ছেন এটা কি আপনার মন গড়া, যা খুশি তাই বলে দিলেই হয়ে গেল, নাকি কোনো ডেটা ভিত্তিক আপনি বলছেন? কোন ডেটা রয়েছে আপনার কাছে? আপনি কোন সাইটের তথ্য অনুসারে আপনি এটা বলছেন, বলতে পারবেন?
আপনাকে তথ্য আমি দিয়েছি, দেখে নিন। হ্যাঁ, আপনি পাঠান, কিন্তু এইভাবে নয়। আমি আলিবাবুর কাছে যাবো, কিন্তু তার আগে আকবরবাবুর কাছেও আসবো। আকবরবাবু, আপনারা যে বলছেন আপ, তৃণমূল বা কংগ্রেস, আমি বলছি যে আপনারা এই 26-এর নির্বাচনের আগে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করতেই পারেন, কিংবা হয়তো নাও থাকতে পারে আপনাদের এই অ্যালায়েন্স, কিন্তু অনুপ্রবেশ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গাতে দিল্লিতেও তো অনুপ্রবেশ হচ্ছে, শুধু এই বাংলাতে নয়, দিল্লিতেও অনুপ্রবেশ করছে, একের পর এক অনুপ্রবেশকারী সেখানে প্রবেশ করছে। আপনারা বিধানসভা নির্বাচনের আগে অনুপ্রবেশকারীদের নিয়ে একটা স্টেটমেন্ট কেন দিতে পারলেন না? তো দিল্লি থেকে আমাদের বাংলাদেশ সীমান্ত অনেকটা দূরে, তো তাও তো বাংলাদেশ প্রবেশ করছে, কি করে প্রবেশ করছে? হ্যাঁ সেটাই বলছি। তো আসাম, বাংলা, বিহার, ঝাড়খণ্ড বের করে মানে দিল্লিতে পৌঁছায় যাচ্ছে মানে বাংলাদেশি রোহিঙ্গারা। তো আমাদের যে সেন্ট্রাল বাহিনী রয়েছে সীমান্তে, তারা কি করে ঢুকতে দিচ্ছে ইন্ডিয়ায়, এবং কি এতগুলো রাজ্য পার করে যে দিল্লিতে যাচ্ছে, তো এটা কি করে সম্ভব যে বাংলাদেশ মানে বাংলাদেশি আপনি কি মনে করেন যে বাংলা থেকে যাচ্ছে? অবশ্যই না, বাংলার সঙ্গে আমাদের বাংলাদেশি সীমানার রয়েছে, কিন্তু আসামেও রয়েছে। তো এইখান না থেকে না না না, আমাকে স্পেসিফিক্যালি একটু উত্তর দিন না, বাংলা থেকে যাচ্ছে বলে মনে করছেন? না না, সে বাংলা থেকে কি করে বলবো, আসাম থেকেও, আসাম হয়েও আসছে। আসাম তো- বাংলা থেকে একটু বেশি যাচ্ছে, বাংলা থেকে একটু বেশি যাচ্ছে। না না না, এটা সংখ্যা কি করে বলবেন আপনি? আসাম থেকেও আসতেছে, ত্রিপুরা থেকেও আসতেছে, এগুলা তো বিজেপি শাসিত রাজ্য। ও আচ্ছা, মানে ইন্ডিয়া অ্যালায়েন্স করেছেন বলে বলবেন না নাকি? না না না, ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপারটা, ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা ছিল আমাদের সেন্টার মানে ছিল কি বলছেন আকবর বাবু? এখনো তো রয়েছে। না, বিধানসভা নির্বাচনে তো আমাদের কোনো অ্যালায়েন্স নেই। আপনি না, অ্যালায়েন্স বিধানসভা নির্বাচনের কথা বলছি না। আপনি তো তাহলে এটা বলতেই পারতেন স্পেসিফিক্যালি যে আমাদের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নেই। আপনি তো দুম করে বলে দিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল। হ্যাঁ, তো সেটা লোকসভা ইলেকশনের সময়। হ্যাঁ, মানে এখন ইন্ডিয়া অ্যালায়েন্সটা নেই। এখন রয়েছে, কিন্তু আমরা তো বিধানসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া অ্যালায়েন্স করিনি। সেখানে কংগ্রেস রয়েছে? অবশ্যই রয়েছে, কংগ্রেস রয়েছে। কংগ্রেস পাঞ্জাব এবং হরিয়ানার মেয়র নির্বাচন যখন হচ্ছে, তখন তো কংগ্রেস সরাসরি বলছেন আপনারা ছাপ্পা মারছেন। ছাপ্পা কে মারছে সেটা তো প্রুভ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে মারছে ছাপ্পা? কে মারছে ছাপ্পা? কে মারছে সেটা তো প্রুভ হয়ে গেছে। কে করছে বলুন না, কে করছে বলুন না। অধিকারী যে ওই বুথে ছিল, ছাপ্পা যে কংগ্রেসের কথা বলছেন কি আপনি? কংগ্রেসের কথা বলছেন কি? না 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 না, সেটা মানে ভোট কাটার ব্যাপারটা যে ছিল সেটা কে করছে? সেটা তো জিজ্ঞেস করছি। মূল কথা আমি কেন এই প্রসঙ্গে আসলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি। পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক, বিভিন্ন জায়গাতে সে আপ দলের লোকেরা থাকুন, কংগ্রেসের দলের লোকেরা থাকুন, যারাই থাকুন না কেন, কিংবা বিজেপি শাসিত রাজ্যে থাকুক না কেন, ডেটা দেখাচ্ছেন আমাদের গৌরববাবু কিছু ডেটা দেখাচ্ছেন। আমি একটু বিসিআরকে বলবো এটা একটু ফুল জুম করার জন্য, কিছু ডেটা দেখাতে চাইছেন গৌরববাবু বলুন। আপনি বললেন না যে কোথা থেকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনাকে দেখান। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ বলুন। দেখাচ্ছি। দেখুন, ইন্ডিয়াতে 18 মিলিয়ন, এখান থেকে যদি দেখা যায় ইন 2020 18 মিলিয়ন পারসনস ফ্রম ইন্ডিয়া ওয়ার লিভিং আউটসাইড দেয়ার কান্ট্রি বার্থ আদার কান্ট্রিজ উইথ লার্জ পপুলেশন ফুড মেক্সিকো, রাশিয়া। ভিডিওটা দেখাবেন না গৌরববাবু, ভিডিওটা ডাউন করুন, ডেটা দেখান। ওর যে কথাটা 18 মিলিয়ন পিপল ভারতবর্ষে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঢুকতেছে ইমিগ্রেশন 2020। ঠিক আছে, মেক্সিকোতে 1.1। এই যে বিষয়গুলো যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, এটা কি ভয়াবহ দিক না? শুধু কি এই যে বাংলা থেকে ঢুকছে, এ বলবে এখান থেকে ঢুকছে, আর নিজেরা পিছন দিক থেকে ঢোকানোর চেষ্টা করছে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার জন্য। এটার জন্য কি পদত্যাগ করা উচিত নয় অমিত সাহেব? এটার জন্য কি পদত্যাগ করা উচিত নয় নরেন্দ্র মোদী? অত্যন্ত ভ্যালিড পয়েন্ট আলী বাবু,
ডেটা দেখাচ্ছেন গৌরাঙ্গবাবু? ওই সমস্ত দেশে যেগুলো বিষয়ে অনুপ্রবেশকারী হচ্ছে, ইমিগ্রেশন হচ্ছে, সেগুলোর অনেকগুলো কারণ আছে। কারণ সেই রাজ্যগুলোতে কোনো সীমানা নাই। সংক্ষেপে। 2 নম্বর হচ্ছে সেই সময় বিভিন্ন সময় তাদের আমরা দেখেছি একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, হয়েছে। বলুন। হ্যাঁ, ওই একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, আর সেই ফলে মানে ইনফিল্ট্রেটররা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, শরণার্থী হিসাবে যাচ্ছে, আশ্রয় হিসাবে যাচ্ছে, সেটা আমরা জানি। সেই অনুপ্রবেশকারীর সঙ্গে আমাদের ভারতের অনুপ্রবেশকারীকে মিল করলে হবে না। আমাদের ভারতের অনুপ্রবেশকারীরা যারা এসছে বাইরের দেশ থেকে, তারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, ক্ষতি করতে চায়, এবং তারা শুধু থাকতে চায় না, তারা ভারতবর্ষে এসে নাশকতামূলক কাজকর্ম করে, বোম ব্লাস্টিং করে শহর বন্দর গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এইরকম অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে থাকুক, এটা আমরা ভারত সরকার আমরা কেউ চাই না। সেই জন্য আমরা চাই যে ভারতবর্ষে যে অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে বিতরণ করে দিক, এবং কেন্দ্রীয় সরকার সেই প্রসেস সহযোগিতা করুক। রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করুক, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ করার কাজেও সহযোগিতা করুক। তারা অনুপ্রবেশকারীকে যে জামাই আদরে রাখছে বাংলায় এবং বিভিন্ন অবিজিবি রাজ্যগুলোতে, তাদের সেখানে সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে প্রকৃত দেশপ্রেমী কাজে তারা অংশগ্রহণ করুক। এটাই আমাদের প্রথম কাম্য এবং প্রধান বলে আমরা মনে করি। বেশ বেশ, আমি গৌরাঙ্গবাবুর কাছে যাব শুধু একটি কথা সংযোজন করে। আজ পুলিশ, বিশেষ করে মনোজ ভার্মা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখান থেকে সরাসরি বলেন যে ইউপি থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের এই বাংলাতে এসেছিলেন তারা দুষ্কৃতী। অদ্ভুতভাবে ইউপি তো বিজেপি শাসিত, আমি জানতাম। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। গৌরাঙ্গবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না। বলুন বলুন। বিষয়ে সর্বদাই কেন্দ্র এবং রাজ্যকে হাতে হাত মিলিয়ে সতর্কভাবে কাজ করতে লাগবে এবং মনিটরিং সিস্টেমকে বাড়িয়ে দিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না দেশের সুরক্ষার স্বার্থে। এখানে নিজস্ব ভোট ব্যাংকের জন্য যারা রাজনীতি করবার জন্য ভোটের সময়গুলোতে এই ধরনের অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে জঙ্গি হামলা এবং গন্ডগোল লাগানোর চেষ্টা করার জন্য যাদেরকে পাঠানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে ইউপি থেকে লোক পাঠানো হচ্ছে, তার প্রমাণ আজকে পাওয়া গেল। ইউপি থেকে লোক পাঠানো হচ্ছে, কখনো বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে, কখনো মাধ্যমে পাঠিয়ে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার যে চেষ্টা, অপচেষ্টা কেন্দ্রের বিজেপি সরকার করে আসছে এবং বাংলাকে কালিমালিপ্ত করবার যে চেষ্টা বারবার করে আসছে, একটা আঙ্গুল তুললে পরে নিজের দিকে যদি তাকিয়ে দেখা যায়, এর পিছনে তদন্ত যদি হয় এরাই দায়ী থাকবে। সুতরাং এটা লজ্জার এবং ঘৃণার এবং অনুপ্রবেশ বিষয়ে 0 টলারেন্স নীতি নেওয়া আমার সরকারের উচিত। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে রয়েছি। আমি এখন সরাসরি আকবরবাবুর কাছে যাবো। আকবরবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বলুন আকবরবাবু। আকবরবাবু, আমার কথা শোনা যাচ্ছে? আকবরবাবু, আকবরবাবু, আমার কথা শোনা যাচ্ছে? কি আপনার এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এটা এই ব্যাপারটা মানে রোহিঙ্গাদের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ, উনি একটু কাজ হাঁকি দিয়ে কাজ করুক এবং সুরক্ষা বাহিনীকে সুন্দরভাবে মোতায়েন করুক এবং ভবিষ্যৎ আমাদের বাংলাদেশি রোহিঙ্গা যাতে ইন্ডিয়ায় আসতে না পারে সেটা নিয়ে একটু পদক্ষেপ করুক এবং তদন্ত করুক, যাতে বাংলাদেশি রোহিঙ্গাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাঠানো হয় এবং অ্যারেস্ট করা হয়। বেশ, এটাই আমার বুঝতে পেরেছি। আপনি নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আপনাদের 3 জনকেই অনেক ধন্যবাদ ট্র্যাকটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করব। মূলত দেখুন, অনুপ্রবেশকারীরা একের পর এক প্রবেশ করছে। দেখুন কোন স্টেট থেকে যাচ্ছে, কোন স্টেটে বেশি বাসা বেঁধেছে, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই সবকটি স্টেট আমাদের একটি দেশের অন্তর্গত, তা হলো ভারতবর্ষ, যা আমাদের গর্ব। আর ঠিক সে জায়গায় প্রত্যেকটি মানুষ যেখানে যেখানে পৌঁছে যাবেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা, বিশেষ করে এই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা
প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে যদি এই অনুপ্রবেশকারীরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের এই দেশে প্রবেশ করার চেষ্টা করে। সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয়ে আমার মনে হয় এ জায়গায় ব্যবস্থা নেওয়া উচিত এবং হয়তো ব্যবস্থা নেবেনও, এই আশাই রেখে আজ এই শো শেষ করছি। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।